নমস্কার, আমি সুমন। আজকে আমি উপস্থিত হয়েছি ডক্টর মোহিত রায়। উনি বিশিষ্ট পরিবেশবিদ এবং সমাজতাত্ত্বিক। তো স্যারের সঙ্গে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো স্যারকে আমরা সবাই চিনি জানি। তো স্যারের কাছে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই স্যার নির্বাচন। তো এই নির্বাচনকে সামনে রেখে আমি স্যার কয়েকটা বিষয় আপনাকে একটু জানতে চাইবো আপনার কাছে। স্যার আমরা বিগত যে সরকার মানে যে এখনকার মা মাটি তথাকথিত মা মাটি সরকার, তারা দেখেছি সবসময় একটি বিশেষ বর্ণের বিশেষ ধর্মের মানুষকে প্রশ্রয় দেন বেশি এবং বলেন যে দুধ দেওয়া গরুর লাথি খাওয়াও ভালো। তো বিভিন্ন সময় যে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটে সেখানে ধরুন এর প্রোটেস্ট হয়েছে বা আন্দোলন হয়েছে, আন্দোলন ঠিক না, ওটাকে আক্রমণই বলতে হয়। ওয়াকফের নামে যে হয়েছে সেখানে অভিযুক্তদের সবসময় প্রশ্রয় দেওয়া হয়। এটাকে স্যার কিভাবে দেখছেন? না, আমি এই বিষয়টাকে আদৌ মানে সামগ্রিকভাবে তৃণমূল সরকার যেভাবে যেভাবে চালাচ্ছে তার থেকে কোনো আলাদা করে দেখি না। কারণ তারা মোটামুটিভাবে, কারণ এই সমস্ত লোকেরা এই ধরনের আক্রমণ করতে তখনই সাহস পায় তখন যারা জানে যে আমাকে সরকার কিছু করবে না, করলেও নামমাত্র করবে, ছেড়ে দেবে। আমাদের ভাবতে হবে যে এটার বিরুদ্ধে, এটাকে থামাতে আমরা কি করতে পারি। এটা দুটো আছে, এক সাংগঠনিকভাবে আর আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায়। এখন আমাদের পশ্চিমবঙ্গের এই সমস্ত ঘটনাগুলো যে একটা বাস পোড়ানো পোড়ানো আমার কাছে খুব বড় ব্যাপার নয়। দুদিন এটা বিরোধী দলরা সবাই করে, কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, যেমন সিএ এর জন্য আমার একটা ছোট বুকলেটই আছে যে 3 দিন এটা ছিল পাকিস্তান। তো আমাদের সেক্ষেত্রে আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারকেও দেখতে হবে যে এটা ভারতের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। এটা একটা বিদেশি, যারা পশ্চিমবঙ্গ বা ভারতের বিরুদ্ধে এটা একটা কাজ। ফলে আমার ধারণা যে এই সময় কোথাও, যেমন রেলের সবচেয়ে বেশি সম্পত্তি ধ্বংস হয়েছে, রেল তো একটা কেন্দ্রীয় সরকারের, সেখানে রেলের নিজস্ব আলাদা ফোর্স আছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে বোধহয় কেন্দ্রীয় সরকারের বিশেষ কোনো ভূমিকা নেওয়া উচিত ছিল। আর আমাদের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে আমরা যেটা কখনোই করতে পারিনি, আমরা অনেকেই বলি আমাদের এই আছে, এই সংগঠন আছে, ইত্যাদি আছে, সেখানে কিছু রাস্তায় নেমে প্রতিরোধ করা বলতে আমি ঠিক শুধু মারপিট করার কথা বলছি যে ওরা এসছে, কিন্তু আমার যেটা মনে হয় যে রেল স্টেশন পোড়াচ্ছে, তখন যদি উল্টো দিক থেকে 100 লোকও মিছিল করে আসে যে আন্দোলন করছো করো, কিন্তু ট্রেনের এতে দেওয়া যাবে না, প্রতিহত করতে। হ্যাঁ, কোথাও বোধ হয় সেইটা একটু কোথাও আমরা দেখিনি আর কি, আমরা করেছি। সুতরাং এই সরকারের কাছ থেকে কোনো কিছু আশা করাই যায় না, তারা আরো বেশি, তা না হলে এই যে সংখ্যালঘু বলতে, আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে চাই না, তো মুসলিম সমাজ যেটা করছে তারা জানে যে সরকার তাদের কিছু করবে না, তা না হলে তাদের এই সাহসী হয়। আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি, এই প্রসঙ্গে বলতে হয়, আমরা স্যার গত 2021-এর বিধানসভা ইলেকশন দেখেছি, তার পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসা দেখেছি। পঞ্চায়েত ইলেকশনে তো সব থেকে বেশি মারা গেছে মুর্শিদাবাদ জেলায়, ভাঙর উত্তপ্ত হয়ে উঠেছিল। পুরসভার ইলেকশনেও ওরকম ভাবেই ভোট হয়েছে, আর এখন সামনে হচ্ছে বিধানসভা ইলেকশন। তো স্যার এই ভোট পরবর্তী হিংসা বা হিংসা মুক্ত হওয়া ইলেকশন বা হিংসা মুক্ত হওয়া নির্বাচন, এটাকে স্যার কিভাবে দেখছেন, কিভাবে ভাববেন? তা আমার মনে হয় যে নির্বাচন, একটা আমাদের রাজ্যের নির্বাচন একটা কিন্তু জাতীয় ব্যাপার। হ্যাঁ, এবং আমি যেটা অনেকেই বলে আমাদের এই এই প্রার্থী ভালো নয়, এই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, একটা জিনিস মনে করতে হবে যে ভারতীয় এই নির্বাচন 75 বছর ধরে চলছে, এটা মানব সভ্যতার ইতিহাসে একটা এক্সাম্পল, একটা উদাহরণ। কারণ এই 30টা ভাষা, 5-6টা প্রধান ধর্ম এরকম নিয়ে আজ পর্যন্ত, আমি মানব সভ্যতার ইতিহাস কথাটা ব্যবহার করেছি, যে গণতান্ত্রিকভাবে হ্যাঁ একটা গোষ্ঠী, একটা রাষ্ট্র চলছে, এর কোনো উদাহরণ নেই। ইউরোপ আর ভারত একই রকম, যে অনেকগুলো ভাষা, ওদের ধর্ম বলতে আমরা এখানে বলি না, ওদের তো এক একটা, এই যে যুগোস্লাভিয়া ভেঙে গেল, ক্রোয়েশিয়া, সার্বিয়া তো ধর্মের ভিত্তিতে, কিন্তু তারা কিন্তু একটা ইউরোপিয়ান পার্লামেন্ট, একটা ইউরোপিয়ান গভর্নমেন্ট করতে পারেন। ভারত কিন্তু 75 বছর করছে। এবং আমাদের আরো এই যে একটা রাজ্যে কেউ নির্বাচন হেরে গেলে সেটাই শেষ নয়,
আর যদি গুজরাটে বিজেপি হেরে যাবে, মানুষ ভোট দেয়নি, হুম আবার কালকে আসবে। হুম কেন্দ্রে বিজেপি সরকার আছে বলে যে কোনো রাজ্যে বিজেপি সরকার জিতবে এরকম কোনো নেই। নেই। কিন্তু তাতে কিন্তু ভারতে কোথাও মিলিটারি শাসন হচ্ছে না। এটা একটা বড় জিনিস। সেখানে যদি কেউ একটা নির্বাচন প্রক্রিয়াকে এইভাবে নষ্ট করে দিতে চায়, তাহলে আমাদের ধারণা যে এটা কেন্দ্র থেকে সেটাকে জন্য বিশেষ করে ভাবতে হবে যে নির্বাচন প্রক্রিয়া এরকম একটা গুরুত্বপূর্ণ ভারতের একসঙ্গে থাকার এ। এবং এতে আরো একটা মানে বিশেষ রয়েছে যে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ঘটনাটা একটু আলাদা। হুম মানে ধরা যাক আমি যেটা বললাম, গুজরাটে কালকে বিজেপি হেরে গেলে কি আসে যায়, হুম আবার ইলেকশন হবে, পরের ইলেকশন চেষ্টা করবে। পশ্চিমবঙ্গ কিন্তু তা নয়, একমাত্র ভারতের রাজ্য। হুম হুম কিছুটা আসামও, আমাদের পাশে বাংলাদেশ রয়েছে। একদম। পশ্চিমবঙ্গে কোন শক্তি জিতবে তার উপর, যেটা আগেও বলেছি, পশ্চিমবঙ্গের অস্তিত্ব নির্ভর করে। অস্তিত্ব নির্ভর করছে। আমাদের নির্বাচনটা শুধু একটা সরকার বদলানোর নয় একদমই না। যে বেরা করাপশন হুম করছে, হুম অর্থাৎ হুম আমরা এই তৃণমূল সরকার অসৎ, আমরা একটা সৎ সরকার না নিই। মানে তৃণমূলের সবাই যদি কালকে সৎ হয়ে যায় তাহলে তো খারাপ কি, হুম 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 কিন্তু বিষয়টা তা নয়। তা নয়। আমাদের বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ যে কারণে গঠিত হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, যে লক্ষ্য নিয়ে এটা একটা হিন্দু বাঙালির দেশ তৈরি হয়েছিল, এবং সেটা মানে হোমল্যান্ড। হোমল্যান্ড, এবং হুম। সেটা কিন্তু একদম কনস্টিটিউশনালি হয়েছে। হ্যাঁ। ভোট হয়েছে, আমাদের যে ভারত স্বাধীন হয়েছে তার একটা আইনে, ইন্ডিয়া হুম। ফ্রিডম অ্যাক্ট, যেটা হুম ব্রিটিশ এতে হয়েছে। সুতরাং এটা কোনো এই নেই যে কেউ গাউজিয়ে করেছে। আমাদের যে তখন যেটা বিধান পরিষদ বলতো, এই কলকাতায় সেখানে ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটি হয়ে পূর্ববঙ্গ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। সুতরাং আমাদের এই অস্তিত্বটাকে রক্ষা করবার জন্য কিন্তু যখন আমরা পারছি না, আমাদের দুর্বলতা, তখন আমার ধারণা যে কেন্দ্র, আমি কেন্দ্র বলতে কেন্দ্রের কোন সরকার বলছি না, যে সরকারই থাকুক, তাদের একটা বিশেষ দায়িত্ব আছে। নইলে কিন্তু এই ভারতের এবং উত্তর পূর্ব ভারতের অস্তিত্ব বিপন্ন হবে। মানে স্যার আমরা যে বলি গণতন্ত্র উৎসব, সেই উৎসবটাই উৎসবের মানেই থাকবে না। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আমি সুমন। আজকে আমরা পেয়েছি ডক্টর মোহিত রায় মহাশয়কে। তো স্যার পরিবেশবিদ, সমাজতাত্ত্বিক এবং যাদবপুরের প্রাক্তনী। তো স্যারকে একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে স্যার আমরা জানি কিছুদিন আগেই রাজ্যের এক মন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন যে যারা অহিন্দু তারা নাকি খুবই দুর্ভাগা। তারপর আপনার মুর্শিদাবাদের আরেক নেতা উনি বলেছিলেন যে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবেন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে মাত্র 2 সেকেন্ডের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, আমরা জানি মালদাতে কি ঘটেছে। তো স্যার এই যে বারবার উস্কানিমূলক মন্তব্য, এবং এই উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি যে আজকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে, তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে আমাদের কোথাও কি মনে হয় না যে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ সংখ্যাগরিষ্ঠ হয়েও সংখ্যালঘু, এবং সামনেই নির্বাচন? তো স্যার এই প্রসঙ্গে কি বলবেন? আমার মনে হয় এই বিষয়টার সম্পূর্ণ দায়িত্ব আমাদের হিন্দু সমাজের। যেমন ধরা যাক, ফিরহাদ হাকিম বলেছেন যে যারা মুসলমান নয় তারা দুর্ভাগা ইত্যাদি, যারা ইসলামে নেই, অমুসলমান, তারা দুর্ভাগা এবং তাদের ইসলামে আসা উচিত। ফিরহাদ হাকিম একজন মুসলমান, এখন মুসলমান হিসেবে উনি ওনার সত্যি কথাটাই বলেছেন। কিন্তু ফিরহাদ হাকিম আবার ওনার অঞ্চলের চেত্তার দুর্গাপূজা কমিটির তিনি শীর্ষে আছেন কয়েক দশক ধরে, এবং তার অন্য প্রচারে থাকেন যে তিনি কতটা অসম্প্রদায়। এখন আমাদের হিন্দু সমাজ, এবং হিন্দু সমাজ বলতে আমি মনে করি যে হঠাৎ আমি একটা কথা বললাম আরেকজন হিন্দু মানবে কেন? আমার ধারণা আমাদের হিন্দু সমাজকে যারা প্রতিনিধিত্ব করেন একদিকে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো, আমি এখানে নাম করছি না, তারা কিন্তু কিছু বলেন না। তারা যদি না বলেন, যেমন ধরা যাক তারা যদি আবেদন করেন যে এর পরে ফিরহাদ হাকিম যেটা মনে করেছেন, তিনি কোনো পূজা কমিটিতে থাকলে সেই পুজোয় কোনো পুরোহিত যাবেন না, আমরা বলবো যে সেই পূজা দেখতে কোনো দর্শক যাবেন না। এরকম কথা যদি আমাদের যারা হিন্দু ধর্মের এরা তারা যদি না বলেন, পুরো ব্যাপারটাই আমি সরকার, আদালত এসবের উপর ছেড়ে দিতে চাই না। এবং যদি তারা না বলেন তাহলে আমাদের তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে।
নইলে আমরা তাদের কাছে যাব, তাদের কাছ থেকে আশীর্বাদ নেব। এটা একটা আমাদের সনাতনী সমাজের মধ্যে একটা সংকীর্ণ জায়গা তৈরি হয়েছে। এবং এটা কিছুটা আমাদের সমাজ যেহেতু কখনো এরকম ভাবে ভাবেনি যে বাইরের আক্রমণ হবে ইত্যাদি ইত্যাদি, সেহেতু অনেক সময় এটা খুব ব্যক্তিগত ব্যাপার যে আমি যাচ্ছি একজন ধর্মীয় প্রতিষ্ঠানে, আমার মুক্তি হয়ে গেল, পাশে যে লোকটি আছে তার মুক্তি হলো কি হলো না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সমাজকে বাঁচাতে গেলে কিন্তু এই জিনিসটাকে করতে হবে। ফলে বাবরি মসজিদ এখন যদি খুব আইনগতভাবে দেখা যায়, উত্তরপ্রদেশের বাবরি মসজিদ নামে একটি সৌধকে ভাঙা হয়েছে, তা নিয়ে আদালত সব করা হয়েছে। তা আমি সেই নামে একটা আরেকটা জায়গায় মসজিদ করতে পারবো না, এরকম তো কোনো আইনি বাধা আছে বলে আমার মনে হয় না। কারণ বাবর একটি নাম, তার নামে আরো 10 জায়গায় হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে যে হচ্ছে এবং পশ্চিমবঙ্গে করবার যে সাহসটা পাচ্ছে, সেটা কিন্তু আমার মনে হয় যে পাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালি, এটা অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে অনেকাংশে সত্য, তারা এই সব বিষয় নিয়ে বিন্দু মাত্র কোনো কথা বলেন না। তার ফলে আমরা যারা বলি তারা অনেক সময় একটা ব্যাপক মানুষের কাছে পৌঁছতে পারি না। বলে আপনি এসব বলছেন কোথায়, অমুক মিশনের তো কেউ বলছেন না, অমুক আশ্রমের কেউ তো কিছু বলছেন না, আপনারা বলছেন। সুতরাং আমার মনে হয় যে একটা সমাজকে যদি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে হয়, তাহলে তাদের পার্টিসিপেশন ছাড়া, তাদের এ বিষয় না এলে কিন্তু বিষয়টা খুব মুশকিলের। শুধুমাত্র আমরা সরকার রাজনৈতিক দলের উপর নির্ভর করে দেবো, কারণ একটা রাজনৈতিক দলকে ভোটে তো জিততেই হবে, একদম। তখন ফলে তাকে বেশ কিছু কৌশল নিতেই হয়, তারাও মনে করে জানে যেটা ঠিক নয়। সুতরাং আমার মনে হয় যে এইখানে সামাজিকভাবে মানে আমাদের, যেমন কেন একজন যে দুর্গা মণ্ডপে আজান হচ্ছে বেলেঘাটে, সেখানে আরেকজন পুরোহিত কেন পুজো করবে, বা এই যে থিম পুজোর নামে যা হচ্ছে সেই মূর্তিকে কেন পুজো করবে, জুতো দিয়ে প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ, তো সেটা তো আমাদের ধর্মীয় এরাই বলে দিতে পারে যে পুরোহিত ওখানে করবে তার পূজা গ্রাহ্য হবে না। এমনকি শুধু তাই নয়, এই ধর্মীয় নেতাদের তো কয়েক কোটি ভক্ত রয়েছে। তারা যদি বলেন যে আমাদের কোনো ভক্ত, যদি কাউকে জোর করতে হবে না, আমাকে জোর করতে হবে না, তার ভক্ত তারা যদি এই পূজায় যান, তাহলে তারা কিন্তু আমরা যে পদ বলি, আমাদের যে গুরুকে ওনারা প্রণাম করেন, সেটা আর গ্রাহ্য হবে না। হ্যাঁ, বা আমি আরো একটা খুব সোজা উদাহরণ দিচ্ছি, যে আমাদের এখানেটাতে কেন্দ্রীয় সরকার কিছু করেন না, হালাল খাবার, শুধু মাছ মানে এই নয়, মাংস নয়, এই এখানের ওই যে দোকানগুলো সেখানে একদম সার্টিফিকেট আছে, এখানে প্রোডাক্ট হালাল সার্টিফাইড। এটা কি করে এখানে চলে? কেউ হালাল সার্টিফাই করতে পারে, আমি হালাল খাবো না। এখন আবার বলছি যে হঠাৎ আমি খাবো না কেন, আমি ভাই ওসব মানি না, খাবার খাবার। এবার আমি যদি কোনো একটা আশ্রমের ভক্ত হই, সেখান থেকে যদি বলে দেওয়া হয় যে হালাল খেলে কিন্তু আমাদের যে ধর্মীয় সংগঠন তার প্রার্থনা থেকে আপনি হয়ে গেলেন, নিশ্চিত হয়ে গেলেন, হবে না, তাহলে কিন্তু কাউকে আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, এবং এই যে হালাল মিটের এত বড় ইন্ডাস্ট্রি, প্রতিটা বাজারে দোকান, এই দোকানগুলো কিন্তু বিরিয়ানির দোকান। হ্যাঁ, বিরিয়ানি তো তাও পরের এটা, আমি বলছি হালাল করা মাংস একদিনে বন্ধ হয়ে যাবে, আমরা কিনবো না, কারণ আমি তো অমুক মিশনের ভক্ত, আমাকে নাম বলে দিয়েছে। এইটুকু, যেখানে কোনো আইনি সমস্যা নেই, কোনো ধর্মকে আক্রমণ করা হচ্ছে না, আমি শুধু আমার ধর্মের লোককে বলছি এর থেকে বিরত থাকতে। আমি বলছি একটা সমাজ কিন্তু এরকম ভাবে প্রতিবাদের মুখ না তৈরি করে, তাহলে কিন্তু অন্যরা আমাদের রাজ্যই করবে যে এরা কিছু না, এরা মুখে বলবে সব আমাদের জিনিস,